একটি খুব বুড়ো কাঠুরিয়া ছিল। তার মনে হলো যে এখন তার জীবনের দিন খুব কম বাকি আছে। তিনি তার ছেলেকে ডেকে বললেন, আমার প্রিয় ছেলে, তুমি তো জানোই যে জঙ্গলের একটি বিশেষ কোণে একটি বড় দেবদারু গাছ আছে। আমি কখনোই সেই গাছটি কাটিনি। কাল তুমি একা জঙ্গলে কাঠ কাটতে যাবে, কারণ এখন আমার শেষ সময় এসে গেছে। ছেলে, মনে রাখবে, তুমিও সেই দেবদারু গাছটি কখনো কেটো না। জঙ্গলে যে গাছই পাও তা কেটে নিও, কিন্তু সেই দেবদারু গাছটিতে কখনো হাত দিও না। এই বলে কাঠুরিয়া মারা গেল। এই ঘটনার পর অনেক মাস কেটে গেল। একদিন কাঠুরিয়ার ছেলে জঙ্গলে গেল। সে দেবদারু গাছটির দিকে ভালো করে তাকালো। তারপর মনে মনে ভাবল, এই গাছটিতে তো কোনো বিশেষ কিছু নজরে আসছে না, কেননা এটি কেটে ফেলি। এই বলে সে তার কুড়াল তুলল এবং গাছের গুড়িতে আঘাত করতে লাগল। গাছটি একটু সরে পিছনে হটে গেল। কাঠুরিয়া এক পা এগিয়ে গেল, তখন গাছটি আরও পিছনে হটে গেল। এবার সে গাছের দিকে দৌড়াতে শুরু করল। গাছটি তার চেয়েও দ্রুত দৌড়াতে লাগল। অবশেষে কাঠুরিয়া ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিল এবং সেই জায়গায় ফিরে এলো যেখান থেকে সে শুরু করেছিল। সে কুড়ালটি কাঁধে রাখল এবং তার গাধার ওপর চড়ে বাড়ির দিকে রওনা হলো। চলতে চলতে রাত হয়ে গেল। চারদিকে গাঢ় অন্ধকার ছেয়ে গেল। কাঠুরিয়া গাধাটিকে থামালো এবং ঠিক করল যে রাতটি সেখানেই কাটাবে। সে গাধাটিকে একটি গাছের সঙ্গে বাঁধল এবং নিজে একটি মোটা ডালে উঠে বসল। যখন সকাল হলো, কাঠুরিয়া গাছ থেকে নামল, কিন্তু আরে, যেখানে রাতে গাধাটি বাঁধা ছিল সেখানে হাড়ের একটি স্তূপ পড়েছিল এবং কিছু দূরে সেই দেবদারু গাছটি দাঁড়িয়েছিল। কাঠুরিয়া কুড়ালটি কাঁধে রাখল এবং বলল, আচ্ছা, এখন আমি পায়ে হেঁটেই তার পিছনে যাব। দেবদারু গাছ এবং কাঠুরিয়া একে অপরের পিছনে চলতে লাগল। পাহাড়, উপত্যকা আর মাঠ পেরিয়ে তারা এগিয়ে চলল। এমনকি সন্ধ্যা হয়ে গেল, দিনের আলো কমতে শুরু করল। কাঠুরিয়া সেই রাতটিও একটি গাছে কাটালো, আর সকাল হতেই আবার দেবদারু গাছের পিছনে ছুটতে লাগল। তৃতীয় দিনে আরেকটি অদ্ভুত ঘটনা ঘটল। এর ফলে কাঠুরিয়া দেবদারু গাছের কথা একেবারে ভুলে গেল। হঠাৎ তার সামনে একটি সাপ এবং একটি বড় হাতি এসে পড়ল। সাপ এবং হাতি পরস্পরের সঙ্গে লড়াই করছিল। সাপ হাতিটিকে গিলতে চেষ্টা করছিল, কিন্তু হাতির লম্বা দাঁত বাধা হয়ে দাঁড়ালো এবং হাতি সাপের গলায় আটকে গেল। কাঠুরিয়া তার চোখের ওপর ভরসা করতে পারছিল না। এটা কি হচ্ছে? সে মূর্তির মতো সেখানেই দাঁড়িয়ে রইল, তার মাথা কাজ করছিল না। যখন হাতি কাঠুরিয়াকে দেখল, তখন সাহায্যের জন্য চিৎকার করল, বাঁচাও, বাঁচাও, ঈশ্বরের দোহাই, এই সাপটিকে মেরে ফেলো। যতদিন বেঁচে থাকব তোমার এই উপকারের কথা মনে রাখব। শুধু এই হাতির দাঁত দুটো কেটে দাও। সাপও কাঠুরিয়ার কাছে মিনতি করে বলল, আমি তোমাকে অনেক ধনী করে দেব। কিছু না ভেবে কাঠুরিয়া কুড়াল তুলল এবং হাতির দাঁতের ওপর আঘাত করল। দুটো দাঁতই ভেঙে দূরে ছিটকে পড়ল এবং সাপ হাতিটিকে পুরোপুরি গিলে ফেলল। এখন সাপ স্বস্তির সঙ্গে কাঠুরিয়ার দিকে তাকালো এবং বলল, এই কাজের বিনিময়ে আমি তোমাকে অনেক টাকা দেব। এই বলে সাপ কাঠুরিয়ার সঙ্গে সঙ্গে হাঁটতে লাগল। দুজনে মজা করে গল্প করতে করতে চলতে লাগল। পথে একটি হ্রদ এসে পড়ল। সাপ কাঠুরিয়াকে বলল, তুমি এখানে আমার জন্য অপেক্ষা করো, আমি একটু স্নান করে সতেজ হয়ে নিই। যদি কিছু গোলমাল হয় তবে ভয় পেও না, বুঝলে? এই বলে সাপ পানিতে নেমে গেল। ঠিক সেই সময় তীব্র হাওয়া বইতে শুরু করল। চিৎকার করা ঝড়ের সঙ্গে তীব্র বৃষ্টিও হতে লাগল। বিদ্যুৎ এত জোরে কড়কড় করছিল যেন আকাশ ফেটে যাবে। কালো কালো মেঘ একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে ভয়ঙ্কর শব্দ তৈরি করছিল। যতক্ষণ সাপ পানিতে স্নান করছিল ততক্ষণ এসব চলতে থাকল এবং সে বাইরে বেরিয়ে আসতেই ঝড় থেমে গেল এবং চারদিকে নীরবতা ছেয়ে গেল। স্নান করে সাপ কাঠুরিয়াকে বলল, এখন আমার ক্লান্তি দূর হয়ে গেছে, এখন আমাদের পথ চলা সহজ হবে। দুজনে আবার চলতে শুরু করল। পথের দুপাশে নীল রঙের অনেক ফুল ফুটেছিল। কখনো তারা সেগুলো তুলত, কখনো হাসত, কখনো গান গেয়ে নাচত। অবশেষে তাদের সামনে একটি বাড়ি দেখা গেল। সাপ কাঠুরিয়াকে বলল, এটা আমার মায়ের বাড়ি, আমরা এই বাড়িতেই যাচ্ছি। যখন আমার মা জানবে যে তুমি আমার ভালো বন্ধু, তখন সে খুশি হয়ে তোমাকে মজাদার খাবার খাওয়াবে। কাঠুরিয়া বলল, যদি কিছু খেতে পাই তবে আমি খুব খুশি হব। সাপ তাকে বোঝালো, সাবধান, কিছু খেও না,
বরং আমার মাকে বলো যে দেবদারু গাছের ওপর ঝোলানো ছোট্ট আয়নাটি দিয়ে দাও। গল্প করতে করতে তারা বাড়ির ভিতরে পৌঁছে গেল। সাপ দরজায় টোকা দিল। মা তৎক্ষণাৎ দরজা খুলে দিল। ছেলের খবর জিজ্ঞেস করল এবং তারপর জিজ্ঞেস করল, এই অপরিচিত লোকটিকে? সাপ জবাব দিল, মা, এ আমার সবচেয়ে ভালো বন্ধু, এ আমার জীবন বাঁচিয়েছে। তাহলে ছেলে, এটাকে ভিতরে নিয়ে আয়, দুধ আর মাংস দিয়ে এর সেবা করো, মা বলল। কাঠুরিয়া বাড়ির ভিতরে গেল, কিন্তু খাওয়া থেকে বিরত রইল। সে বাহানা করল যে তার ক্ষুধা নেই, নইলে সে নিশ্চয়ই খেত। কিন্তু ছেলে, তুমি আমার ছেলের বন্ধু, তোমাকে কিছু না খাইয়ে আমি কিভাবে যেতে দিই? আমার তো এটা খারাপ লাগছে। আচ্ছা বেটা, যদি কিছু না খাও তবে কোনো উপহার নিয়ে যাও, সাপের মা কাঠুরিয়াকে বলল। কাঠুরিয়া ইতস্তত করে বলল, আপনার কাছে একটি জিনিস আছে, যদি সেটি আমি পাই তবে আমার পথ চলা সহজ হবে। মা বলল, নাম বলো, আমি তৎক্ষণাৎ দিয়ে দেব। কাঠুরিয়া তাড়াতাড়ি বলল, যে আয়নাটি সামনের দেবদারু গাছের ওপর ঝুলছে সেটি আমাকে দিয়ে দিন। মা বলল, এত ছোট্ট জিনিস চাইছ? তোমার ইচ্ছা বড় অদ্ভুত। কাঠুরিয়া জবাব দিল, কিছু যায় আসে না, এই ছোট্ট আয়নাই আমার পথ চলায় কাজে লাগবে। মা আর কিছু না বলে আয়নাটি খুলে কাঠুরিয়ার হাতে দিয়ে দিল। সাপ এবং সাপের মায়ের কাছ থেকে বিদায় নিয়ে কাঠুরিয়া আবার পথে রওনা হলো। চলতে চলতে তার মনে হলো, সাপ তার মাকে দিয়ে আমাকে কেন এই আয়না দিল? নিশ্চয়ই এর কোনো মানে আছে। এই ভেবে সে জেব থেকে আয়নাটি বের করল। সে আয়নার পিছনের দিকটি ভালো করে দেখল, তারপর তাকে উল্টিয়ে সোজা করল এবং তাতে নিজের মুখ দেখতে লাগল। কিন্তু আয়নায় তার মুখের বদলে একটি রাক্ষস দেখা গেল। সেই রাক্ষস আদবের সঙ্গে মাথা নুইয়ে বলল, আমার রাজকুমার, কি হুকুম? এই অদ্ভুত ঘটনায় কাঠুরিয়ার হুঁশ উড়ে গেল। সে 1 মিনিট মূর্তির মতো দাঁড়িয়ে রইল। হতবাক হয়ে তার মুখ থেকে কোনো কথা বের হলো না। কিছুক্ষণ পরে এসে বুঝল যে রাক্ষস তাকে হুকুম দিতে বলছে। সেই মুহূর্তে কাঠুরিয়ার খুব জোরে ক্ষুধা পেয়েছিল। আমার ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। তার মুখ থেকে এই কথাগুলো বের হতেই কাঠুরিয়ার সামনে একটি খাবারের টেবিল তৈরি হয়ে গেল, যার উপর নানা রকমের খাবার সাজানো ছিল। রাক্ষস অদৃশ্য হয়ে গেল। খাবার এত মজাদার ছিল যে বেচারা কাঠুরিয়া তার কল্পনাও করতে পারেনি। তাহলে আয়নার এই মানে? কাঠুরিয়া মনে মনে বলল, নিশ্চয়ই এটি একটি জাদুর আয়না। সে জেব থেকে আয়নাটি বের করে আবার তাতে তাকালো। রাক্ষস আবার হাজির হলো এবং বলল, রাজকুমার, কি হুকুম? এখন বেচারা কাঠুরিয়ার বুঝে আসছিল না যে কি চাইবে। হঠাৎ তার মনে হলো যে তার সেবা রাজকুমারের মতো হচ্ছে। রাজকুমারের জন্য তো প্রাসাদও থাকা উচিত। সে জোরে বলল, আমার প্রাসাদ কোথায়? পলক ফেলতে না ফেলতেই সে একটি ঝাঁ চকচকে প্রাসাদের বড় দরজার সামনে দাঁড়িয়েছিল। সে বাচ্চাদের মতো হেঁটে প্রাসাদের সাজসজ্জা দেখতে দেখতে ভিতরে প্রবেশ করল। বড় বড় কক্ষে দামি কার্পেট বিছানো ছিল, দরজাগুলোতে ভারী পর্দা ঝুলছিল। কাঠুরিয়া আয়নার জাদু দেখে হতবাক হচ্ছিল। সে মনে মনে বলল, এই ঝাঁ চকচকে প্রাসাদে আমার স্ত্রী থাকাও তো জরুরি। আর যদি এই স্ত্রী বাদশার মেয়ে হয় তবে কি কথা? তাকে আয়না থেকে বাদশার রাজকন্যা চাইতে হবে। এই ভেবে কাঠুরিয়া আয়নায় তাকালো। রাক্ষস হাজির হয়ে বলল, আমার মালিক, কি হুকুম? কাঠুরিয়া তাকে হুকুম দিল, বাদশার মেয়েকে আমার সামনে নিয়ে এসো। পরক্ষণেই রাজকন্যা তার সামনে বসেছিল। কাঠুরিয়া তাকে পেয়ে খুব খুশি হলো এবং সেই দিনই তার সঙ্গে বিয়ে করে ফেলল। রাজকন্যার এভাবে হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়ায় শাহী প্রাসাদে হইচই পড়ে গেল। নৌকররা প্রাসাদের প্রতিটি কোণ খুঁজে দেখল, কিন্তু রাজকন্যার কোনো চিহ্ন পাওয়া গেল না। অবশেষে বাদশাহ হুকুম দিলেন যে পুরো দেশে ঘোষণা করা হোক যে রাজকন্যাকে খুঁজে আনবে তাকে মুখ মাখা পুরস্কার দেওয়া হবে। রাজকন্যার পাওয়ার আশা প্রায় শেষ হয়ে গিয়েছিল। একদিন এক বুড়ি প্রাসাদে এলো এবং বলতে লাগলো, আমি রাজকন্যার ব্যাপারে বাদশার সঙ্গে কথা বলতে চাই। বুড়িকে তৎক্ষণাৎ বাদশার সামনে হাজির করা হলো। বুড়ি বলতে শুরু করল, মহারাজ, আপনার পুরো সাম্রাজ্যে রাজকন্যার কোনো চিহ্ন পাওয়া যায়নি। এ থেকে স্পষ্ট যে সে এমন কোনো দেশে চলে গেছে যা 7 সমুদ্র পারে, এবং এটাও সম্ভব যে সে এমন কোনো জায়গায় আছে যার কথা মানুষ কল্পনাও করতে পারে না। বাদশাহ হতবাক হয়ে বললেন, আপনার কি পরামর্শ? বুড়ি বলল, প্রথমে আপনি কাঠের একটি সিন্দুক বানানোর হুকুম দিন,
তারপর সেই সিন্দুকে লোহার চাদর লাগান। সিন্দুকটি এত বড় হতে হবে যেন আমি তার ভিতরে বসতে এবং শুতে পারি, আর আমার সঙ্গে 9 দিনের খাবারও রাখা হোক। যখন আমি তার ভিতরে বসব তখন আপনি তার ঢাকনা মজবুত করে বন্ধ করে খোলা সমুদ্রে ফেলে দিন। বাদশাহ যেখান থেকেই একটুখানি আশা দেখতেন খুশি হয়ে যেতেন। তিনি তৎক্ষণাৎ সিন্দুক বানানোর হুকুম দিলেন। তারপর বুড়িকে সিন্দুকে বসিয়ে 9 দিনের খাবার রাখা হলো। এরপর ঢাকনা মজবুত করে বন্ধ করে সমুদ্রে ফেলে দেওয়া হলো। সমুদ্রের ঢেউ খুব তাড়াতাড়ি সিন্দুকটিকে খোলা পানিতে নিয়ে গেল। সিন্দুকটি দিনরাত পানির ঢেউয়ের ওপর দুলতে দুলতে ভেসে চলল। একদিন সকালে সমুদ্রের কিনারায় মাছ ধরার জেলেরা জাল ফেলল। তখন তাদের নজর সেই সিন্দুকটির ওপর পড়ল। এই কিনারাটি সেই দেশে ছিল যেখানে কাঠুরিয়ার প্রাসাদ ছিল। জেলেরা মজবুত দড়ির সাহায্যে সিন্দুকটিকে কিনারায় টেনে আনল। সবাই সিন্দুক খুলে দেখার জন্য উৎসুক ছিল। তাড়াতাড়ি ঢাকনা খোলা হলো এবং ভিতরে দেখা গেল একটি বুড়ি বসে আছে। বুড়ি তার একটি করুণ কাহিনী শোনালো। সে বলল যে তার 2টি প্রতারক ছেলে তাকে সিন্দুকে বন্ধ করে সমুদ্রে ফেলে দিয়েছে, যাতে তাদের বুড়িমাকে থেকে মুক্তি পায়। বুড়ি তার কাহিনী শোনাতে শোনাতে কাঁদতে লাগল। জেলেদের বুড়ির উপর দয়া হলো। বুড়ি মিনতি করে বলল যে তাকে বাদশার কাছে নিয়ে যাওয়া হোক। যদি তিনি দয়ালু হন তবে নিশ্চয়ই তার সাহায্য করবেন। জেলেরা বুড়িকে কাঠুরিয়ার প্রাসাদে নিয়ে গেল। সেখানে গিয়ে সে বাদশার সঙ্গে কথা বলার অনুমতি চাইল, কিন্তু তাকে বাদশার বদলে রানীর কাছে নিয়ে যাওয়া হলো। এই রানী ছিলেন সেই রাজকন্যা যাকে খুঁজতে বুড়ি এত দূর এসেছিল। বুড়ি প্রথম দেখাতেই রাজকন্যাকে চিনে ফেলল এবং তাকে সেই কাহিনী শোনালো যা সে জেলেদের শুনিয়েছিল। তারপর সে রানীর কাছে মিনতি করল যে তাকে প্রাসাদে থাকার জায়গা দেওয়া হোক, সে তার সেবা করবে। রানী তার স্বামীর সঙ্গে পরামর্শ করল। যখন তিনি রাজি হলেন তখন বুড়িকে তার কাছে রাখা হলো। বুড়ি প্রাসাদে থাকতে লাগল। 1 মাস কেটে গেল। বুড়িকে কোনো কাজ করতে হতো না। সব নৌকর কোনো কাজ করত না। সব কাজ নিজে নিজেই হয়ে যেত। প্রাসাদের প্রতিটি অংশ পরিষ্কার এবং চকচকে থাকত। খাবারের সময় হলে মজাদার এবং ভালো খাবার নিজে নিজেই চলে আসত। যখন কাঠুরিয়া বাড়িতে থাকত না তখন বুড়ি রানীর সঙ্গে ঘন্টার পর ঘন্টা গল্প করত। সে রানীকে বারবার জিজ্ঞেস করত, প্রাসাদের এই সব কাজ কে করে, বাসন কে পরিষ্কার করে, আর খাবার কে রান্না করে। বুড়ি যেভাবেই হোক এই সব রহস্য জানতে চাইত, কিন্তু রানী এই সবের কিছুই জানত না। জাদুর আয়নার ব্যাপারে তার কিছুই জানা ছিল না। সে শুধু এই জবাব দিত, এই সবের ব্যাপারে আমার স্বামী জানেন, আমি জানি না। বুড়ি খুব চালাকিভাবে বলতো, মহারানী আপনি তার স্ত্রী, তিনি আপনাকে বলেন না যে প্রাসাদের সব কাজ কে করে আর বাইরের কাজ কার ওপর নির্ভর করে। আমি অবাক হয়ে যাই যে আপনি কেমন স্ত্রী এবং আপনার স্বামীর আপনার প্রতি কেমন ভালোবাসা যে তিনি আপনার কাছ থেকে এই রহস্য লুকিয়ে রাখেন। এই রহস্য জানা আপনার অধিকার। বুড়ি সব সময় এই ধরনের কথা রানীকে বোঝাতো। রানী ভোলা ভালা ছিল। সে বুড়ির কথায় এসে গেল এবং চিন্তিত থাকতে লাগল। এক রাতে সে সুযোগ পেয়ে তার স্বামীকে জিজ্ঞেস করল, আমাকেও তো জানতে দিন প্রাসাদের এত সব কাজ কে করে। আপনি কেমন স্বামী যে আমাকে এই ছোট্ট কথাটিও বলেন না। কাঠুরিয়া রানীর কথা এড়িয়ে গেল না। খুশি খুশি জাদুর আয়নার ব্যাপারে রানীকে বলে দিল। রানী খুশিতে আয়নাটি হাতে নিল। সে মনোরঞ্জনের জন্য তাতে তাকাতো। তখন রাক্ষস হাজির হয়ে জিজ্ঞেস করত, মহারানী কি হুকুম। রাজকন্যা মজা করার জন্য তাকে এদিক ওদিক দৌড়াতো এবং খুশি হতো। পরের দিন যখন কাঠুরিয়া প্রতিদিনের মতো শিকারে চলে গেল এবং বুড়ি রানীর কাছে এসে বসল, তখন রানী জাদুর আয়নার ব্যাপারে বুড়িকে সব কাহিনী শোনালো। বুড়ি চালাকিভাবে এটাও জিজ্ঞেস করল যে আয়নাটি কোথায় এবং কিভাবে কাজ করে। সুযোগ পেয়েই বুড়ি আয়নাটি চুরি করে নিল এবং রাক্ষসকে ডাকল। রাক্ষস হাজির হতেই জিজ্ঞেস করল, হে বুড়ি কি হুকুম। বুড়ি তৎক্ষণাৎ বলল, আমাকে এবং রাজকন্যাকে তৎক্ষণাৎ বাদশাহর প্রাসাদে পৌঁছে দাও। এক পলকে দুজনেই বাদশাহর প্রাসাদে ছিল। বুড়ি আবার রাক্ষসকে ডেকে হুকুম দিল, জাদুর প্রাসাদকে ছাইয়ের স্তূপ করে দাও। পরক্ষণেই কাঠুরিয়ার প্রাসাদ ছাইয়ের স্তূপে পরিণত হল। কাঠুরিয়া শিকারে গিয়েছিল।
ফিরে এসে দেখল না প্রাসাদ আছে না রাজকন্যা, শুধু ছাইয়ের একটি স্তূপ ছিল। সে মাথায় হাত দিয়ে বসে পড়ল। এখন কি করবে? রাজকন্যা তার বাবার প্রাসাদে যাওয়ার আগে জাদুর প্রাসাদের একটি বেড়ালকে কাঁচা মাংসের একটি টুকরো দিয়েছিল। যখন প্রাসাদ জ্বলে গেল তখন বেড়ালটি কোনো মতে বেঁচে গেল। এখন সে সেই মাংসের টুকরো খুঁজতে লাগল। কাঠুরিয়াও বেড়ালের সঙ্গে মাংসের টুকরো খুঁজতে লাগল। মাংসের টুকরোটি তাড়াতাড়ি পাওয়া গেল। কাঠুরিয়া মাংসের টুকরোটিকে 2 ভাগে ভাগ করল। একটি টুকরো বেড়ালের সামনে ফেলে দিল এবং অন্যটি নিজের জেবে রাখল। এখন এই টুকরোই রাজকন্যার শেষ নিশানা হয়ে রইল। সে মাংসের টুকরো জেবে রেখে রাজকন্যাকে খুঁজতে রওনা হলো। সে দূর দূরান্তে হেঁটে চলল। পাহাড়, মাঠ, নদী, নালা, দরিয়া এবং সমুদ্র তার ইচ্ছা শক্তির সামনে কিছুই ছিল না, এবং সে হেঁটে চলল। অবশেষে সে সেই দেশে পৌঁছালো যেখানে রাজকন্যার বাবা বাদশাহ ছিলেন। কাঠুরিয়া সোজা শাহী রান্নাঘরে হাজির হলো এবং বাসন ধোয়ার কাজের জন্য মিনতি করল। ইত্তেফাকে শাহী রান্নাঘরে বাসন ধোয়ার জন্য একজন নকরের প্রয়োজন ছিল। কাঠুরিয়ার কাজ হয়ে গেল। এখন সে যে কোনো উপায়ে রাজকন্যার সঙ্গে দেখা করার সুযোগ খুঁজত। তাকে খবর মিলেছিল যে রাজকন্যা প্রাসাদে ফিরে এসেছে। একদিন শাহী রান্নাঘরের বুড়ো রাঁধুনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। কাঠুরিয়া তাকে বলল, বড় মিয়া, আপনি শুধু দেখে যান, আমি সব খাবার তৈরি করে বাসনে সাজিয়ে দেব। বুড়ো রাঁধুনি রাজি হয়ে গেল। কাঠুরিয়া শাহী রাঁধুনির নির্দেশ মতো খাবার সাজালো এবং রাজকন্যার প্লেটে সেই মাংসের ছোট্ট টুকরোটিও রাখল যা সে জাদুর প্রাসাদ থেকে এনেছিল। রাজকন্যাও তার স্বামীর বিচ্ছেদের কারণে খুব ব্যাকুল এবং চিন্তিত ছিল এবং সবসময় ভাবত যে তার স্বামীকে কিভাবে খুঁজে পাবে। সময়ের সঙ্গে সঙ্গে তার সঙ্গে দেখা হওয়ার আশা কমে যাচ্ছিল। যখন সে তার প্লেটে মাংসের সেই টুকরোটি দেখল, প্রথমে সে চিন্তিত হলো, তারপর খুশিতে তার হৃদয় ধড়ফড় করতে লাগল। তাকে তৎক্ষণাৎ মনে পড়ল যে তার স্বামী প্রাসাদে উপস্থিত এবং এখন তার সঙ্গে দেখা করা কঠিন নয়। রাজকন্যা রাঁধুনিকে ডাকল এবং তার খাবারের খুব প্রশংসা করল। তারপর জিজ্ঞেস করল, রান্নাঘরে কি কোনো নতুন নকর বা লোক রাখা হয়েছে? কারণ কাজ আগের চেয়ে ভালো হচ্ছে। রাঁধুনি হাত জোর করে মিনতি করে বলল, রাজকন্যা সাহেবা, আমি বুড়ো এবং অসুস্থ। আজ আমার থেকে কাজ হচ্ছিল না, তাই আমি আমার সাহায্যকারী যুবককে দিয়ে খাবার বানিয়েছি। এই যুবক কয়েকদিন আগেই কাজে নিয়োগ হয়েছে, ভালো ছেলে বেচারা। রাজকন্যা বলল, বড় মিয়া, আপনি যান, আপনার শরীর ভালো নেই, আমার চা ওই যুবকের হাত দিয়ে পাঠিয়ে দিন। যখন স্বামী স্ত্রী এত দীর্ঘ সময়ের বিচ্ছেদের পর মিলিত হলো, তখন তাদের খুশির কোনো সীমা ছিল না। রাজকন্যা তার এক একটি কিস্সা তার স্বামীকে শোনালো এবং সেও তার সমস্ত ঘটনা বর্ণনা করল। এখন দুজনে পরামর্শ করল যে কোনো উপায়ে জাদুর আয়নাটি ফিরিয়ে আনতে হবে, যাতে তারা আবার তাদের প্রাসাদে গিয়ে হাসি খুশি থাকতে পারে। কিন্তু সেই জাদুর আয়না তো সেই বুড়ির কাছে ছিল এবং সে সব সময় রাজকন্যার কাছে থাকত। বুড়ি কাঠুরিয়াকে দেখতে পেয়েই চিনে ফেলল, কারণ সেই রাজকন্যার জন্য খাবার এবং চা নিয়ে আসত। বুড়ি রাক্ষসকে ডাকল এবং হুকুম দিল, কাঠুরিয়াকে তার জ্বলন্ত প্রাসাদে ফিরিয়ে দাও। পরক্ষণেই কাঠুরিয়া ছাইয়ের স্তূপে বসেছিল। এখন সে এবং তার বেড়াল দুজনেই একে অপরের সঙ্গে ছিল। এখন বেড়ালের কথা শুনুন। যখন কাঠুরিয়া প্রাসাদ ছেড়ে চলে গেল এবং প্রাসাদও জ্বলে ছাই হয়ে গেল, তখন বেড়াল ভুখে মরতে শুরু করল। বাধ্য হয়ে সে ইঁদুর ধরে ধরে খেতে লাগল। যখন কাঠুরিয়া ফিরে এলো, তখন অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। বেড়াল এভাবে একে একে তার ফৌজের সব সিপাই খেয়ে ফেলেছিল। যখন ইঁদুরদের বাদশা জানল যে মানুষের বাদশা তার সাম্রাজ্যে ফিরে এসেছে, তখন সে ভাবল যে ন্যায়ের জন্য মানুষের বাদশার কাছে যাওয়া উচিত। সে কাঠুরিয়ার কাছে পৌঁছালো এবং চি চি করে বলতে লাগল, ভগবানের দোহাই, সাহায্য করুন। যদি আপনার বেড়াল এভাবে আমার ইঁদুর মেরে খেতে থাকে, তবে আমি ধ্বংস হয়ে যাব। কাঠুরিয়া বেড়ালকে বলল, আমি তো ইঁদুরকে এখান থেকে সরিয়ে দেব, কিন্তু আমার দুঃখ কে দূর করবে? ইঁদুর বলল, বলুন আপনার কি দুঃখ, হয়তো আমি আপনার কিছু কাজে আসতে পারি। এরপর কাঠুরিয়া শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কাহিনী শোনালো, রাজকন্যা এবং প্রাসাদের ব্যাপারে, জাদুর সেই আয়নার ব্যাপারেও এবং শেষে সেই প্রতারক বুড়ির ব্যাপারেও বলল, যার কারণে সেইখানে পৌঁছেছে। আচ্ছা, তাহলে এই কথা। ইঁদুরদের বাদশা চি করে তার লেজ নাড়িয়ে বলল,
আপনি আপনার বেড়ালকে থামিয়ে আমার সিপাইদের বাঁচান। আমি আমার সিপাইদের পাঠিয়ে সেই জাদুর আয়না আনিয়ে দেব। কাঠুরিয়ার সঙ্গে দেখা হওয়ার পর ইঁদুরদের বাদশাহ তার ফৌজকে ডাকল এবং বলল, যে ইঁদুররা বাদশাহার প্রাসাদে প্রায়ই যায় তারা সামনে আসুক। যখন তারা সামনে এলো তখন সে জিজ্ঞেস করল, কোন কোন ইঁদুর সেই বুড়ির ব্যাপারে জানে। তখন তাদের মধ্যে একটি খোড়া ইঁদুর সামনে এলো এবং বলল, হুজুর, আমি ওই বুড়ির কুঠুরিতে খাবারের খোঁজে যাই। জাদুর আয়নাটি আমি প্রায়ই তার হাতে দেখেছি। আমি খুঁজে বের করব সে আয়নাটি কোথায় রাখে। তাহলে তোমাকে এখনই সেখানে যাওয়ার হুকুম দেওয়া হলো। যেভাবে সম্ভব সেই আয়নাটি এখানে নিয়ে এসো। খোড়া ইঁদুর তার বাদশাহার পায়ের মাটি চুমু খেলো এবং বলল, মহারাজ, আপনার হুকুম আমার মাথায় চোখে, কিন্তু আমার সঙ্গে কয়েকটি ইঁদুর পাঠিয়ে দিন। তারা কঠিন সময়ে আমার সাহায্য করবে। ইঁদুরদের সর্দার তার মিনতি মঞ্জুর করল। খোড়া ইঁদুর একটি ইঁদুরের পিঠে চড়ে রওনা হলো। বাকি ইঁদুররাও তার সঙ্গে সঙ্গে চলল। চলতে চলতে তারা 7 সমুদ্র পার হয়ে বাদশাহর সাম্রাজ্যে পৌঁছে গেল। প্রথমে তারা শাহী দরবারে প্রবেশ করল এবং তারপর বুড়ির কক্ষে ঢুকে গেল। এটা ছিল রাতের খাবার খাওয়ার সময়। প্রতারক বুড়ি মজা করে খাবার খাচ্ছিল। তারা ধৈর্য ধরে বুড়ির ঘুমানোর অপেক্ষা করতে লাগল। তারা বুড়ির প্রতিটি নড়াচড়া গভীরভাবে লক্ষ্য করছিল। বিছানায় শোয়ার আগে বুড়ি প্রায় 100 বার আয়নাটি তুলে দেখল। যখন ঘুম তাকে খুব পীড়ন করল, তখন বালিশে মাথা রাখতেই সে ঘুমিয়ে পড়ল এবং নাক ডাকতে লাগল। বুড়ির নাক ডাকার শব্দে ইঁদুররা নিশ্চিত হল যে সে ঘুমিয়ে পড়েছে। তখন 3টি ইঁদুর লাফ দিয়ে বুড়ির বিছানায় ঢুকে গেল। খোড়া ইঁদুর বুড়ির নাকে তার লেজ ঘুরিয়ে দিল, যার ফলে বুড়ির হাঁচি আসতে লাগল। অন্য 2টি ইঁদুর, যারা তাদের কাজে খুব দ্রুত ছিল, তাড়াতাড়ি এগিয়ে গেল এবং বুড়ি যেই হাঁচির জন্য বালিশ থেকে মাথা তুলল, তারা জাদুর আয়নাটি বালিশের নিচ থেকে টেনে নিল এবং ইঁদুররা তাড়াতাড়ি সেই আয়না নিয়ে তাদের বাদশাহর কাছে পৌঁছে গেল। ইঁদুরদের বাদশাহ আয়নাটি দেখে খুব খুশি হল এবং সে প্রতিশ্রুতি অনুযায়ী আয়নাটি কাঠুরিয়ার হাতে তুলে দিল। কাঠুরিয়া তার ধন্যবাদ জানালো এবং বেড়ালকে বগলে নিয়ে চলতে লাগল। কিছু দূর গিয়ে সে আয়নাটি বের করল এবং রাক্ষসকে ডাকল। রাক্ষস আসতেই মাথা নুইয়ে বলল, আমার রাজকুমার, কি হুকুম? কাঠুরিয়া হুকুম দিল, আমার জন্য ভালো কাপড় আনো, একটি ঝাঁ চকচকে ঘোড়া এবং একটি ফৌজও তৈরি করো। কিছুক্ষণ পর সে শাহী পোশাক পরে এবং বড় ফৌজ নিয়ে বাদশাহর প্রাসাদের দিকে এগিয়ে চলল। যখন বাদশাহ কাঠুরিয়ার ফৌজ এবং শান শওকতের কথা জানলেন, তখন তিনি তার মেয়ের সঙ্গে কাঠুরিয়ার বিয়ে দিতে রাজি হয়ে গেলেন। নবীন কাঠুরিয়া এবং রাজকন্যার খুব ধুমধাম করে বিয়ে হলো এবং একটি বড় ভোজের আয়োজন করা হলো। পুরো প্রাসাদে আলো জ্বালানো হলো এবং হাজার হাজার মেহমানের দাওয়াত করা হলো। এখন বুড়ির ব্যাপারে শুনুন। কাঠুরিয়া রাক্ষসকে ডেকে বলল, বুড়ির তার খারাপ কাজের জন্য কঠোর শাস্তি পাওয়া উচিত। বুড়ি সেই মুহূর্তেই প্রাসাদ থেকে অদৃশ্য হয়ে গেল এবং তারপর আর কখনো প্রাসাদে দেখা যায়নি। বন্ধুরা, আশা করি এই কাহিনীটি আপনাদের পছন্দ হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে মন্তব্যে আপনার মতামত জানান। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন।